আরজি কর কাণ্ডে ইতিমধ্যেই আপনারা জানেন সুপ্রিম কোর্টের নির্দেশ এবং তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনী আরজি করে থাকবে। যদিও এ নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্য বক্তব্য সামনে উঠে আসছে, সে বিষয়ে অবশ্যই করে আমরা নজর রাখবো। আর প্রতিবাদের ঝড় কিন্তু শুধুমাত্র কলকাতা রাজ্য নয়, দেশ এবং দেশের বাইরে সর্বত্র আছে পড়ছে। এবং তারই মধ্যে সন্দীপ ঘোষকে যেমন সিবিআই জিজ্ঞাসাবাদ চলছে, লালবাজার ইতিমধ্যেই ডেকে পাঠিয়েছে। আর এএসআই সিজিও কমপ্লেক্সে যেতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রীতিমতো দৌড় কেন? এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কৃষাণু মিত্র, রয়েছেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার, রয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ এবং আমাদের সঙ্গে রয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞ শোভন দাস, রয়েছেন চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায়, রয়েছেন সূর্যনীল দাস আইনজীবী। প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনা। দেখুন, হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টও আজকে এই প্রশ্নটা করলো যে সন্দীপ ঘোষকে কেন আবার সে নিজে রিজাইন করতে বাধ্য হওয়ার কয়েক ঘন্টার মধ্যে তাকে আবার একটা প্রাইস পোস্টিং দেওয়া হলো। সরকার কি এরকমভাবে মানে উটের মতো বালিতে মুখ গুঁজে থাকবে, উত্তর দেবে না এবং আমরা প্রশ্ন করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে প্রশ্ন করা ছেড়ে দেবো? নাকি এই প্রশ্নের উত্তর ওদেরকে দিতে বাধ্য করতে হবে? যে প্রশ্ন হাইকোর্টও করেছে, সুপ্রিম কোর্টও করেছে। এক, দ্বিতীয় কথা, একটা ফুটবল ম্যাচকে, মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচকে ওটা বাতিল করে দিল, পুলিশের কাছে নাকি ইনপুট ছিল ওখানে নাকি বিরাট কোনো নাশকতা হবে। কোনো নাশকতা হলো না। আর সত্যি সত্যি আরজি করে যে ভাঙচুরটা ঘটলো, অ্যাকচুয়ালি যে নাশকতাটা হলো তার পুলিশের কাছে কোনো ইনপুট ছিল না। হাজার হাজার লোক জড়ো হয়ে গিয়ে ঢুকে নাশকতা করলো, তার কোনো ইনপুট ছিল না। যে পুলিশ যে ঘটনাটা ঘটবে তার ইনপুট পায় না, আর যে ঘটনাটা ঘটবে না তার ইনপুট পেয়ে যায়, সেই পুলিশকে আপনি কতটা যোগ্য মনে করেন? 2 নম্বর কথা। 3 নম্বর কথা, আজকে সুপ্রিম কোর্ট এই প্রশ্নটা তুলেছে, মৃতদেহকে সৎকারের জন্য হ্যান্ডওভার করে দেওয়ারও 3 ঘন্টা পরে কেন এফআইআর রেজিস্টার্ড হলো? আর এই মমতা ব্যানার্জির পুলিশকে আমরা দেখেছি সন্দেশখালীর ঘটনার সময় নিরাপদ সর্দারের নামে আগে এফআইআর করেছে, তারপরে তার বিরুদ্ধে কমপ্লেন জমা করেছে। এই হচ্ছে এক মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত পুলিশ। ওরা বসিরহাটের পুলিশ ছিল, এটা কলকাতার পুলিশ। 3 নম্বর কথা। এবং 4 নম্বর কথা, আমার একটা পরিষ্কার প্রশ্ন, আজকে সুপ্রিম কোর্ট সুমোটো নিজেরা কেসটাকে টেক ওভার করে নিয়েছেন। সুপ্রিম কোর্টের কাছে প্রশ্ন, যদি আরজি করের এই ধর্ষণ এবং খুনের ঘটনা তদন্ত সিবিআইকে হ্যান্ডওভার করা হয়ে থাকে এবং একদিনের হিয়ারিংয়ে হাইকোর্ট হ্যান্ডওভার করে দিয়ে থাকে এবং সুপ্রিম কোর্টও আজকে সেটাতে শিলমোহর দিয়ে থাকেন, পুলিশের নিরপেক্ষতাকে যদি আদালত ভরসা না করে থাকে, তাহলে সেই পুলিশই আরজি করে প্রমাণ লোপাটের জন্য যে ভাঙচুর করা হয়েছে তার তদন্ত সেই পুলিশ কেন করবে? পুলিশ যদি আজকে ধর্ষণ এবং খুনের তদন্তের প্রশ্নে নিরপেক্ষ না হয়ে থাকে, তিনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হোক কি যে কোনো ব্যবস্থা দ্বারা পরিচালিত হয়ে থাকে, তাহলে সেই পুলিশ যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশে দাঁড়িয়ে বলে দিচ্ছেন যে রামবাম মিলে ভাঙচুর করেছে, এরপরে সে তার আন্ডারে থাকা পুলিশ কতটা নিরপেক্ষ তদন্ত করতে পারবে? একই ঘটনায় একটা দিকে তদন্ত করার জন্য পুলিশকে আপনারা ভরসা করছেন না, সিবিআইকে দিচ্ছেন, তাহলে অন্য তদন্তটা কেন পুলিশের হাতে ছেড়ে রেখেছেন? আমার এই প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর চাই। আজকে যতটা সুপ্রিম কোর্টের নির্দেশটা পড়ছিলাম, তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট কোনো রাজ্য সরকারকে ভর্ৎসিত করেনি, আর এটাতেও উপনীত হয়নি যে রাজ্য সরকারের তরফ থেকে কোনো গাফিলতি বা কোনো অন্যায় বা ইল্লিগাল কাজ হয়েছে। বরঞ্চ রাজ্য সরকার থেকে সুপ্রিম কোর্ট জবাব চেয়েছে। যদি রাজ্য সরকারের জবাব দেওয়ার জায়গায় না থাকতো, তাহলে সুপ্রিম কোর্ট যে সুমোটো কেসটা নিয়েছে সেটা যাদের কথা শুনে নিয়েছেন তাদের কথা শুনেই ভার্ডিক্ট দিয়ে দিতে পারত। সুপ্রিম কোর্ট তাদের কথাতে বিশ্বাস করেনি বলে রাজ্য সরকার থেকে জবাব নিয়েছে। বরঞ্চ সুপ্রিম কোর্ট সিবিআই এর কথাতে বিশ্বাস করেনি বলে সিবিআইকে বলেছে যে তাদের তদন্তের গতি প্রকৃতি সুপ্রিম কোর্টের কাছে আগামী 2 দিনের মধ্যে প্রস্তুত করতে হবে। 1, 2 হচ্ছে যে যেই কথাগুলো আমি তো আবার বললাম, হয়তো অনেক জায়গায় খামতি আছে, প্রশ্ন করার জায়গা আছে, কিন্তু মিথ্যের আশ্রয় বারবার নেওয়া হচ্ছে কেন? 1, প্রথমে সকালবেলায় পুলিশের কাছে এই ব্যাপারটা জানাজানি হওয়ার পর পুলিশ আসে, তদন্ত করে, জিডি ফাইল হয়, সকাল 10টা কিছু মিনিটে জিডি হয় এবং তারপরে পোস্টমর্টম এগুলো হওয়ার পর জিডিটাকে কনভার্ট করা হয় এফআইআরে এবং এফআইআরে ডিটেলস লেখা হয়, সেটা খুন, সেটা রেপ, সবই মেনশন করা হয়। তো এই যে এই মিথ্যাচারগুলো বারবার করে, আর এখানে বিজেপি যে কথা বলছে যে এই রাজ্যে আমরা কৃষাণু আমরা অবশ্যই করে জিডিটাই পরবর্তীকালে এফআইআর কোন ক্ষেত্রে? আরে অনেক ক্ষেত্রেই করে। ডেড বডি পাওয়া গেলে জিডি আর এফআইআর এত সময় গ্যাপ থাকে? কি বলছে? আনন্যাচারাল ডেথের পরে তারপরে কি আনন্যাচারাল মার্ডার এবং রেপ করা হয়েছে আনন্যাচারাল এবং তদন্তে তো যদি তো আইনটা জেনে যেত তাহলে সুপ্রিম কোর্টের বেশি থেকে শতরূপ জানে। সুপ্রিম কোর্ট এবং আমি একই জিনিস জানি, আপনি অন্য কথা বলছেন।
এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি আলোচনায় যোগ দিয়েছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ, আপনাকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিম কোর্টের এই নির্দেশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য আর্জি করে, কিভাবে দেখছেন? আমি খুব পজিটিভভাবে দেখছি। সুপ্রিম কোর্ট যেটা আজকে গোটা ম্যাটারটা কনসিডার করছে, এটা একটা সারা ভারতবর্ষের সমস্ত ইনস্টিটিউশনাল, মেডিকেল ইনস্টিটিউশনাল জায়গাতে যে সমস্যা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে দেখছে। সুপ্রিম কোর্ট বলছে unrestricted access to every part of the healthcare institutions has made healthcare professionals susceptible to violence. কিন্তু তুমি দেখো যদি অর্ডারিং পোর্শনটা দেখো, আলটিমেটলি কিন্তু কিছুই বললো না সুপ্রিম কোর্ট। বললো সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে এবং স্টেট গভর্নমেন্টকে স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে। কি বলছেন? আরজি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য বলা হলো, এটা এই নির্দেশ বড় নয়? এই নির্দেশ বড় নয়, কি বলছেন? কোনটা? আরজি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য নির্দেশ তো দেয়া হলো। কোথায় দেওয়া হয়েছে? কোন প্যারাগ্রাফে আছে অর্ডারে? আপনি দেখুন, এটাই এখন সব থেকে বড় বিষয়। এটা নিয়েই বারবার করে আলোচনা হচ্ছে, এটা নিয়েই বারবার করে আলোচনা হচ্ছে। দেখো না, বলো না আমার কোন প্যারাগ্রাফে আছে অর্ডার, তো আমি নিয়ে বসে আছি। এটা নিয়েই তো বারবার করে আলোচনা হচ্ছে, এটা নিয়েই তো কথা হচ্ছে। স্ট্রিমিং যারা শুনেছেন সেখানে পরিষ্কার সিআইএসএম আরে কোথায় আছে? যারা আলোচনা করছে তাদের বলুন না অর্ডারে কোন প্যারাগ্রাফে রয়েছে। কারণ লাইভ স্ট্রিমিং এই জন্যই দেখানো হয়, আরে মুখ থেকে বেরোনো হয় না। কোথায় কোথায় বললে না না, আপনি হাতে নিয়ে অর্ডারটা বসে দিন তো, আপনি প্যারাগ্রাফটা থেকে বলে দিন না। আপনার তো হাতে আছে, আরে বলুন না ভাই, অর্ডারের মধ্যে কোথায় আছে? কোর্টে ভাই এরকম ভাবে চিৎকার বলুন কল্যাণদা, বলুন কল্যাণদা, বলুন। জানেন। আরে বলুন না আপনি আমাকে, আমি ভালো করে দেখুন না, আপনি অর্ডারটা দেখে বলুন কোনখানে সিআইএসএফ আছে। আপনি কি বলতে চাইছেন নেই? বাস আপনি দেখে বলে দিন না, আমি মেনে নেবো। আপনি অর্ডারটা দেখে বলে দিন এখানে সিআইএসএফ বলেছে, আমি মেনে নেবো। তো যখন হচ্ছিল সেখানে বলছে কে দেখবে, পুলিশ ফেলিওর কে দেখবে, তখন চিফ জাস্টিসের মুখে সিআইএসএফ ফার্স্ট ওয়ার্ড, সেটা রিপিটেড বাই সেকেন্ড অ্যান্ড থার্ড জাজ। সিআইএসএফ কথাটা বারবার করে ওরা দিচ্ছে এবং আরজি করার জন্য এক্সক্লুসিভলি। পরবর্তীকালে ওরা সব ওই একটা কমিটি করবে যেখান থেকে সারা ভারতের কথা যে গল্পগুলো দিচ্ছে সেগুলোর জন্য ওভারঅল দেখা হবে। বাট রাইট নাও সিআইএসএফ অ্যাট আরজি কর, আপনি একটু দেখে নিন। কল্যাণদা কি বলবেন? অর্চনা মজুমদার বলছেন। না না, আপনি সিআইএসএফ শুনুন। কোর্টের মধ্যে আলোচনা, উকিলদের সঙ্গে অনেক কিছু কোর্ট আলোচনা করতে পারে, লাইভ স্ট্রিমিং অনেক কিছু আলোচনা হয়, সেই সব আলোচনাই তো অর্ডার হয় না। I will go by the order. I will not go by any interaction of the judges and the lawyers. Rajya Sarkar is, all the parties are bound by the order, not by the oral observation. That is the law. One has to accept the law. আপনি আমাকে অর্ডার থেকে বলে দিন কোন প্যারাগ্রাফে সিআইএসএফ আছে, আমি মেনে নেবো। তো আমি বলছি আপনাকে, ওরাল অবজারভেশন ইজ নট এন অর্ডার। কল্যাণদা আমাদের সঙ্গে থাকুন। শতরূপ কি বলবে? ইতিমধ্যে উনি বলছেন যে অবজারভেশনের কথা, যদিও তিনি প্রথম একদম শুরুতেই কিন্তু কল্যাণদা বলেছিলেন যে স্বাগত, পুরো বিষয় খতিয়ে দেখা হবে সারা দেশের নিরিখে। দেখুন, কল্যাণদা অনেক সিনিয়র অ্যাডভোকেট, উনি যে কথাটা বলেছেন, উনি যদি হাতে অর্ডার নিয়ে বসে থাকেন, আমি আই উইল গো বাই হিজ উইজডম। কিন্তু আমরা এটা ঘটনা, এটা আমরা সবাই শুনেছি জাস্টিস চন্দ্রচূড়কে এটা বলতে যে সিআইএসএফ ওখানে ডিপ্লয়েড হবে। বাট এনিওয়ে, সেটা এই নিয়ে যদি একটা ক্ল্যারিটির দরকার থাকে, নিশ্চয়ই সেই ক্ল্যারিটি খানিকক্ষণের মধ্যে আমাদের কাছে চলে আসবে। আমি কয়েকটা কথা এখানে বলছি এর আগে। কল্যাণদা কাইন্ডলি বলেন, আপনি তো বললেন আমি তো আপনার সাথে কথা বলছি না। কল্যাণদা চলে আসবো আপনার কাছে, একটু শুনে নিন শতরূপের কথা একটুখানি। সিনিয়র পলিটিশিয়ান, আমি সম্মানের সঙ্গে আপনার কথা শুনেছি, আমি যদি কাইন্ডলি আমার কথাটা বলতে পারি। এর আগে যে কথাগুলো বলা হলো, সুপ্রিম কোর্টকে একটা জায়গায় কৃষ্ণ মৈত্র আসেন তৃণমূলের পক্ষ থেকে একেবারে একটা মিথ্যে কথা এখানে বললেন। আই এম সরি টু সে, বললেন যে 22 তারিখের মধ্যে সিবিআই রিপোর্ট সুপ্রিম কোর্ট তলব করেছে, তার মানে হচ্ছে সিবিআইয়ের উপর সুপ্রিম কোর্টের ভরসা নেই। ঘটনা হচ্ছে 22 তারিখের মধ্যে রাজ্য সরকারের রিপোর্টও সুপ্রিম কোর্ট তলব করেছে, সেক্ষেত্রে ওই যুক্তি দেখতে গেলে রাজ্য সরকারের উপরে ভরসা নেই। কিন্তু প্রশ্নটা কেন ভরসা না ভরসা নয়, সুপ্রিম কোর্ট দুটো
পক্ষর কাছ থেকে তথ্যগুলো চাইছে। এটা একটা সুপ্রিম কোর্টের মতামতকে ঘুরিয়ে দেখানো হলো। 2 নম্বর কথা, যে কথাটা কৃষ্ণ মৈত্র বললেন এবং কল্যাণদাও বলার সময় বললেন যে সুপ্রিম কোর্ট আজকে যা যা বলেছেন পুরোটাই হচ্ছে গোটা ভারতবর্ষকে কেন্দ্র করে। নিশ্চয়ই গোটা ভারতকে নিয়ে অনেকগুলো কথা ওনারা বলেছেন, কিন্তু আমি জানতে চাইছি এফআইআর আরজি করার ঘটনার ক্ষেত্রে পুলিশ কেন দেরিতে করলো? সন্দীপ ঘোষকে কেন 4 ঘন্টার মধ্যে আবার রিইনস্টেট করা হলো? কেন ক্রাইম সিনকে পুলিশ রক্ষা করতে পারলো না? এবং প্রোটেস্টারদের ওপর যেন রাষ্ট্রের দমনপীড়ন পশ্চিমবাংলায় না নামিয়ে আনে পশ্চিমবঙ্গ সরকার, এই কথাগুলো কি গোটা ভারতকে কেন্দ্র করে বলা জেনারিক কথা নাকি পশ্চিমবঙ্গ স্পেসিফিক কথা? আমার শেষ কথা আমি এখানে বলছি, দেখুন আজকে কদিন ধরে তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী আছেন বা বাকিরা ধানতলা বানতলা অনেক কথা বলছেন, হাতরাসের কথা বলছেন, সব কিছু বলছেন। এটা ঘটনা বামফ্রন্টের সময়ও পশ্চিমবাংলা ধর্ষণমুক্ত রাজ্য ছিল না। এটা ঘটনা আজকেও ভারতের আরও বহু রাজ্যে, সমস্ত রাজ্যে ধর্ষণ হয়। কিন্তু আমি একটা কথা আন্তরিকভাবে ভেবে দেখার জন্য অনুরোধ করছি, সবসময় যখন কোনো ধর্ষণ হয় সরকারে যেই থাক তাকে বিরোধীরা প্রশ্ন করে। আমরাও যখন সরকারে দেখেছি আমাদের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে, আমরাও তৃণমূলের বিরুদ্ধে প্রশ্ন করেছি, সব রাজ্যে এটা হয়। কিন্তু প্রশ্নগুলো দিদি এক সেকেন্ড, প্রশ্নগুলো কি প্রশ্ন হয়? পুলিশের গাফিলতি, সরকারের ভূমিকার গাফিলতি, সেটা তুমি বলছো যে আরো আগে অ্যালার্ট থাকলে আটকানো যেত কিনা। কিন্তু মুশকিল হচ্ছে এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের কতগুলো সিদ্ধান্তের জন্য, পুলিশের কতগুলো ভূমিকার জন্য এখানে সরকারের গাফিলতি নয়, সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে। এই সন্দীপ ঘোষকে জামাই আদর করে ফিরিয়ে আনা থেকে শুরু করে মেয়েটির বাড়িতে ফোন করে বলা যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে, এই ঘটনাগুলোর ফলে সরকার কোনো কিছু লুকোতে চাইছে কিনা, এই প্রশ্নটা উঠে আসছে। আমি জানতে চাইছি আজকে এই প্রশ্নটা কেন উঠবে, এইটাই আমাদের আক্ষেপের জায়গা। আমরা চেষ্টা করবো এই নানান প্রশ্নের উত্তর খোঁজার। একটা বিরতির পর জনগণমনতের সঙ্গে থাকুন। যেহেতু কল্যাণদা প্রকাশ্যে পুরো বিষয়টা নিয়ে আসার চেষ্টা করেছেন, প্রকাশ্যে তো বসেই, বিশেষ করে ভার্ডিক্ট, আমি মোবাইলে খুব ছোট লেখা, এগুলো দেখা বা দেখানো কোনোটাই আমার পক্ষে সম্ভব নয়, নিশ্চয়ই পুরোটা আমরা তুলে ধরবো। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, যেখানে কিন্তু এই কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গ উঠে এসেছে। কল্যাণদা, আপনি আপনার বক্তব্যে অনড়, যদিও জাস্ট প্লিজ আমি একটু শুনিনি। কল্যাণদা প্রসঙ্গটা তুলেছেন, কল্যাণদা আপনি বলুন কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গ নিয়ে সুপ্রিম কোর্টের অর্ডারে কি বলতে চান সংক্ষেপে। আমাদের অন্যান্য অতিথিরা রয়েছে, প্রত্যেকের কাছে যেতে হবে। আমার মোবাইলে যতটুকু এসছে আমি দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। প্লিজ কল্যাণদা। আমি এখনো পর্যন্ত অর্ডারের মধ্যে কোথাও সিআইএসএফ পোস্টিং দিতে হবে দেখতে পাইনি। অর্ডার অনুযায়ী কোথাও আমি দেখতে পাচ্ছি না, কোথাও সিআইএসএফ এর কথা নেই। 2 নম্বর ব্যাপার হচ্ছে যেটা এরা বলছিল হচ্ছে সেটা যে এটা হচ্ছে ইউজুয়াল কোর্সে কল্যাণদা আমি একটুখানি আটকাচ্ছি। কল্যাণদা, আমার সময় সংক্ষিপ্ত, প্রত্যেকের কাছে যেতে হবে। আপনি জানতে চেয়েছিলেন কত নম্বর প্যারা, কত নম্বর পয়েন্ট? 9 নম্বরে লেখা হয়েছে, with the provision of central security at the hospital, we hope and trust that doctors will resume duty at the earliest. কল্যাণদা একটা শব্দে বলবেন প্লিজ। বলুন। সরি, মানুষকে ভুল দেওয়া। কোনখানে কত প্যারাগ্রাফ 9 কত বলো? 9 নম্বরে লেখা রয়েছে, with the provision of central security at the hospital, we hope and trust that the doctors will resume duty at the earliest. পেজ প্যারাগ্রাফ 9 কোথায়? পেজ 5 কল্যাণদা আপনি প্লিজ দেখে নিন। আমি একটু অতিথি এখানে চট করে বলি, একটুখানি রিঅ্যাকশন নিন। আমি বলছি, যেহেতু তোমাদের হাউসেরই একজন স্বনামধন্য ক্রাইম রিপোর্টার আজকেই পুরো বিস্তীর্ণভাবে লিখেছেন এবং ওনার সোর্স হচ্ছে সিবিআই এবং কলকাতা পুলিশ, এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে সেখানে আছে, তোমরা সেটাকে উদ্ধৃত করনি বলে আমি অত স্পেসিফিক্সে যাচ্ছি না। কিন্তু সেখানে তো পরিষ্কার লেখা আছে কি হয়েছে। আর এইটা কেন ভাসানো হচ্ছে যে দোষীকে ধরা হয়নি? কলকাতা পুলিশ 19 ঘন্টার মধ্যে ধরেছে। যারা এটাকে মিথ্যাচার করছে তাদের আগামী দিন জবাবদিহি করতে হবে। সেটা তো কোর্টে করবে, সেটা তো করবে। সিবিআই তদন্তের নির্দেশ কেন হলো কৃষাণু? সিবিআই কি তাকে ছেড়েছে? যে লেখাটার কথা সিবিআই কি তাকে ছেড়ে দিয়েছে? প্লিজ একটা লাইন অর্চনাদি কৃষাণু প্লিজ না কৃষাণুদা যে কথাটা আচ্ছা হয়েছে, আমি কল্যাণ দেখা যারা যাবো শতরূপ বলো। অর্চনাদি প্লিজ কৃষাণুদা যে লেখাটার কথা বলছে সঞ্জয় ভদ্রেশ, তার সঙ্গে এই যে প্রশ্নগুলো, কেন 14 তারিখ লোককে ভাঙচুর করতে দেওয়া হলো, কেন এফআইআর দেরিতে হলো, এইগুলোর কোনো সম্পর্ক নেই। ওই লেখা আমিও করেছি, একদম কোনো সম্পর্ক নেই।